আমার দেখা রাজনীতির ৫০ বছর। আবুল মনসুর আহমদ। অধ্যায় ১৬। কালতামামি। ১। বাংলার ভুল। ১৯৩৮ সাল হইতে ১৯৪৮ সাল তক এই ১০টা বছর শুধু একটা যুগ নয়, একটা মহাযুগ। এই উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী যুগ। বিপ্লবটা শুধু দেশের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর জন্যই নয়, আমার ও আমার মতো হাজার হাজার কর্মীর চিন্তার কাঠামোর জন্য। কোথা হইতে কেমন করিয়া কিসের জন্য কি হইয়া গেল, কিছুই বোঝা গেল না। এক কাজ ছাড়িয়া আরেক কাজ ধরিতে না ধরিতেই পরেরটাও বাতিল হইয়া গেল। এক চিন্তা ছাড়িয়ে আরেক চিন্তা ধরিতে না ধরিতেই পরের চিন্তাও ভ্রান্ত প্রমাণিত হইয়া গেল। যেন সব ম্যাজিক। কিন্তু এটা ম্যাজিক ছিল না মোটেই। এতদিন পরে পিছনের দিকে এক নজর তাকাইলে দেখা যাইবে, সত্যই যেন কোনো অদৃশ্য হাতের বর্ধ মুষ্টিত ধরা অসহায় প্রাণীর মতোই আমরা অঙ্গচালনা করিয়াছি। কিন্তু পুতুল নাচ নয়। সত্য সত্যই ঘোরতর জীবন নাট্যের অভিনেতা অভিনেত্রীর সিরিয়াস ভূমিকা। এতদিন পরে মনে হইবে কতই না ভুল হইয়াছে। আমরা বলিব ওরা করিয়াছে, ওরা বলিবে আমরা করিয়াছি। কারো না কারো ভুল হইয়াছে নিশ্চয়। অথবা সত্য কথা এই যে, এক ব্যাপারে তুমি ভুল করিয়া থাকিলে আর এক ব্যাপারে আমিও ভুল করিয়াছি নিশ্চয়। এটাই দেখা যাইবে আলোচ্য যুগের ঘটনা পরম্পরার বিশ্লেষণে। পলাশির যুদ্ধের মতো এ যুগের ভুলটাও শুরু হয় বাংলার মাটি হইতেই। ১৯৩৮ সালের সাধারণ নির্বাচনের পরে কংগ্রেস যুক্ত প্রদেশ, বোম্বাই ইত্যাদি প্রদেশে মুসলিম লীগের সাথে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে অসম্মত হইয়া যে মারাত্মক ভুল করিয়াছিল, তাও শুরু হইয়াছিল কার্যত বাংলাতেই। এখানে হক সাহেবের নেতৃত্ব কৃষক প্রজা পার্টি কংগ্রেসের সাথে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের যে প্রস্তাব চূড়ান্ত করিয়াছিল, তা ভাঙিয়া যায় তুচ্ছ বিষয় কংগ্রেসের মারাত্মক ভুলের দরুন। তারপর হক মন্ত্রিসভার প্রতি গোটা বাংলার অ্যাটিটিউড, আচার্য প্রভুচন্দ্রের উপদেশ মতো না হওয়াটা গোটা বাংলার জন্যই চরম দুর্ভাগ্যের বিষয় হইয়াছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন ও আচার্য এর চন্দ্র একই প্যাটার্নের বাঙালি জাতিত্বের স্বপ্ন দেখিয়াছিলেন। এই স্বপ্নের সাফল্যের জন্য রাষ্ট্রনায়কের মনের যে অন্তর্মুখী দৃষ্টি, ইনওয়ার্ড লুকিং, এর প্রয়োজন ছিল, সেটা ছিল তৎকালে একমাত্র হক সাহেবের মধ্যেই। কিন্তু সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করিয়া যে বাঙালি জাতিত্বের পরিকল্পনা করিয়াছিল বাংলার হিন্দুরাই, ২০ শতকের তৃতীয় দশকের নয়া চিন্তা ভারতীয় জাতিত্বের বন্যায় সেই বাঙালি হিন্দুই ভাসিয়া যায়। তারা পশ্চিমমুখী হইয়া পড়ে। প্রাদেশিক স্বায়ত্তশাসনকে তারা একদিকে অখণ্ড ভারতের বিরোধী এবং অপরদিকে বাংলায় মুসলিম রাজ মনে করিতে শুরু করে। এর স্বাভাবিক প্রতিক্রিয়ায় বাংলার মুসলমানরা, এমনকি স্বয়ং হক সাহেবও কাজে কর্মে পশ্চিমমুখী হইয়া পড়েন। বাংলা অখণ্ড ভারতের রাজনৈতিক দাবার খেলার বড়িয়ায় পরিণত হয়। হক মন্ত্রিসভা প্রজাসত্ব আইন, মহাজনী আইন ও সালিসি বোর্ডের মারফত ধর্মসম্প্রদায় নির্বিশেষে শোষিত জনগণের এত উপকার করিলেন, তবু হিন্দু রাষ্ট্রনেতা ও কংগ্রেসের মুখে এই মন্ত্রিসভার তারিফে একটিও কথা উচ্চারিত হইল না। বরং হক মন্ত্রিসভার বিরুদ্ধে তাদের রাগ ও দুশ্মনী বাড়িতেই লাগিল। ফলে হক সাহেব ও হকপন্থী মুসলিম নেতারাও নিতান্ত আত্মরক্ষার উপায়স্বরূপ নিখিল ভারতীয় মুসলিম নেতৃত্বের আশ্রয় লইলেন। কিন্তু হক সাহেব ব্যক্তিগত অভিজ্ঞতা হইতেই জানিতেন, নিখিল ভারতীয় মুসলিম নেতৃত্ব বাংলালি মুসলিম স্বার্থ বলিয়া কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করিতেন না। বাংলার মুসলিম স্বার্থ তারা বিচার করিতেন নিখিল ভারতীয় মুসলিম স্বার্থের মাপকাঠি দিয়া। পূর্ব বাংলা ও আসাম নামক নবসৃষ্ট মুসলিম প্রদেশটিকে প্রতিষ্ঠিত সত্য বলিয়া ঘোষণা করা, প্রতিষ্ঠার ৫ বছরের মধ্যে বাতিল করা হইলে এই কারণেই নিখিল ভারতীয় মুসলিম নেতৃত্ব হইতে এই বিশ্বাসভঙ্গের কোনো সিরিয়াস প্রতিবাদ উঠে নাই। বিহারযুক্ত প্রদেশ, বোম্বাই মাদ্রাজে কতিপয় মুসলিম আসন আদায় করিতে গিয়া মেজরিটি বাঙালি মুসলমানকে চিরস্থায়ী মাইনরিটি করিয়া লখনৌ প্যাক্টে দস্তখত করিতে পারিয়াছিলেন তারা এই কারণেই। এসব ঘটনা হক সাহেবের চোখের সামনেই ঘটিয়াছিল। ভারতীয় রাজনীতিতে আমি সাম্প্রদায়িক মুসলিম লীগার, বাংলার রাজনীতিতে আমি অসাম্প্রদায়িক প্রজানেতা, কথাটা হক সাহেব বলিতে পারিয়াছিলেন এই জন্যই। আমরা তখন তাকে বুঝি নাই, মানি তো নাই। কিন্তু হক সাহেব নিজেও কি বুঝিয়াছিলেন তার কথার ঐতিহাসিক গুরুত্ব? পরে যখন তিনি বুঝিয়াছিলেন, তখন তার বাইর হবার পথ বন্ধ। তা সত্ত্বেও যখন তিনি বাহির হইয়াছিলেন, তখন তিনি একা। মুসলিম বাংলা আর তার পিছনে নাই। মুসলিম লীগ নেতৃত্ব পাকিস্তান আন্দোলনের মোকাবিলায় হক নেতৃত্বের কৃষক প্রজা পার্টি ও হক মন্ত্রিসভার ভূমিকার অন্তর্নিহিত বাণী ও শিক্ষা এই কারণেই এই সময়কার অজানা ঘটনা বলি আমি অতি বিস্তারিতভাবে উল্লেখ করিয়াছি।
1938 সালে হক সাহেবের মুসলিম লীগে যোগদান ও প্রাদেশিক লীগে সভাপতি গ্রহণ, আমাদের সকলের অত অনুরোধেও কৃষক প্রজা সমিতির সভাপতিত্বে ইস্তফা দেওয়া, বাংলার ক্ষেত্রে মুসলিম আন্দোলন ও কৃষক আন্দোলনকে একই আন্দোলন বলা, স্বয়ং লাহোর প্রস্তাব পেশ করা এবং শেষ পর্যন্ত জিন্না সাহেবের সহিত মুসলিম বাংলার ভবিষ্যৎ নিয়ে কলহ করা এবং 1941-এ 10ই অক্টোবরের ঐতিহাসিক পত্র লেখা ও প্রগ্রেসিভ কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করা ইত্যাদি সমস্ত ব্যাপার যেন যুগ ও ভাগ্য বিবর্তনের অচ্ছেদ্য অংশ হিসাবেই ঘটিয়া গেছে। এতে বাধা দিবার বা এর গতি পরিবর্তনের ক্ষমতা যেন কারোরই ছিল না। হক সাহেবের মনে কি বিপুল চাঞ্চল্যের ঝড় দহিয়াছিল তা এই সময়কার ঘটনা হইতেই বোঝা যাইবে। 2. কংগ্রেসের আত্মঘাতী নীতি। 1937 সালে কংগ্রেস যে মারাত্মক ভুল করিয়াছিল, 1947 সালে সেই ভুলেরই পুনরাবৃত্তি করে তারা। ক্যাবিনেট মিশন প্ল্যান সাবটাস করাই এই দ্বিতীয় ভুল। পূর্ণ স্বায়ত্তশাসিত প্রদেশের সমবায়ে 3 বিষয়ের কেন্দ্রীয় সরকারসহ একটি ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে স্বপ্ন আমরা বামপন্থী কর্মীরা দেখিতেছিলাম, ক্যাবিনেট মিশনের গ্রুপিং সিস্টেম কৌশলে সাবটাস করিয়া কংগ্রেস আমাদের সে স্বপ্ন চুরমার করিয়া দিয়াছিল। কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট পণ্ডিত নেহরু নিজ মুখে ও হাতেই সাবটাস কাজটি করিয়াছিলেন। সেজন্য মুসলিম লীগপন্থী মুসলমানরা তো বটেই, এমনকি কংগ্রেস নেতা স্বয়ং মৌলানা আবুল কালাম আজাদ পর্যন্ত পণ্ডিত নেহরুর নিন্দা করিয়াছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে অনেক ছোট বড় নেতাকর্মীও করিয়াছেন। আমিও করিয়াছি। কারণ এটা সুস্পষ্ট সত্য যে পণ্ডিতজি ওই কথা না বলিলে মুসলিম লীগ গ্রুপিং সিস্টেম গ্রহণ প্রত্যাহার করিত না। ফলে একটা আপোষ হইয়া যাইত। মুসলিম লীগ গণপরিষদ ও কেন্দ্রীয় সরকারে প্রবেশ করিত। কিন্তু এর আরও একটা দিক আছে। পণ্ডিত নেহরু যে কথাটা বলিয়াছিলেন সেটা শুধু তার নিজের কথা ছিল না, অধিকাংশ কংগ্রেসি হিন্দু নেতার মনের কথা ছিল। নেহরুজি সরলভাবে আগেই সে কথা বলিয়া দিয়া মুসলিম লীগারদের হুঁশিয়ার করিয়া দিয়াছিলেন মাত্র। সার্বভৌম গণপরিষদ কাউরও কোনো চুক্তি মানিতে বাধ্য নয়। এই কথাটাই তিনি গণপরিষদে বসিবার আগে গণপরিষদের বাইরে বলিয়া ফেলেছিলেন। ধরুন, ওই সময়ে ও কথা না বলিয়া মুসলিম লীগসহ গণপরিষদ বসিবার পরে শাসনতন্ত্র রচনাকালে পরিষদ কক্ষে দাঁড়াইয়া যদি তিনি তা বলিতেন, তবে কেমন হইত? মুসলিম লীগকে নিশ্চয় বেকায়দায় ফেলা হইত। গণপরিষদ ও কেন্দ্রীয় সরকার হইতে মুসলিম লীগকে বাহির হইয়া আসিতে হইত। নতুন করিয়া আন্দোলন শুরু করিতে হইত। তাতে সাম্প্রদায়িক সম্পর্ক আরও তিক্ত হইত। ক্যাবিনেট মিশন প্ল্যান সফল হইয়াছে, কংগ্রেস লীগ উভয়ে তা কার্যকরী করিতে শুরু করিয়াছেন। এই কথা ঘোষণা করিয়া ততদিনে ক্যাবিনেট মিশন নিশ্চিন্তে দেশে ফিরিয়া যাইতেন। তাই কার্যত গণপরিষদের ভিতরকার ওই গণ্ডগোলে নতুন করিয়া দেন দরবার আলাপ আলোচনা, মিশন কমিশন শুরু হইত। নেহরুর 10ই জুলাইয়ের ঘোষণার ফলে এটা ঘটিতে পারে নাই। মুসলিম লীগ তৎক্ষণাৎ প্ল্যান গ্রাহ্য করিয়াছিল। ফলে ব্রিটিশ সরকার 1947 সালের 3 জুন দেশ বাঁটোয়ারা সিদ্ধান্ত ঘোষণা করেন। নেহরুর ঘোষণা ওই সময়ে না হইয়া পরে হইলে 3 জুনের ঘোষণাও আরও পিছিয়ে যাইত। এতে আরও রক্তক্ষয় হইত, মুসলমানরা আরও ক্ষতিগ্রস্ত হইত। এটা না হইয়া যে তখনই একটা এসপার ওসপার হইয়া গেছিল, এর জন্য দায়ী পণ্ডিত নেহরু। আমার এখানকার বিবেচনায় ওই বিবৃতি দিয়া পণ্ডিতজি মুসলমানদের উপকারী করিয়াছিলেন। দেশভাগটা হাতে কলমে হবার সময় স্বভাবতই আমার মতো নিচের তলার মুসলিম লীগ কর্মীর কোনো সক্রিয় ভূমিকা ছিল না। অন্যান্য লক্ষ লক্ষ কর্মীর মতোই আমারও ভূমিকা ছিল অজ্ঞ দর্শকের। ওপরের তলায় ও ভিতরে ভিতরে সব ঘটিয়া যাইত। ঘটনার পরে আমরা শুনিতাম, কোনটায় খুশি হইতাম, কোনটায় চটিয়া যাইতাম, কিন্তু তাতে ঘটনার কোনো এদিক ওদিক হইত না। তবু প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সাহেবের দৈনিক কাগজের সম্পাদক হিসাবে আমার একটু সুবিধা ছিল। কোনো কোনো ঘটনা ঘটিবার আগে আঁচ ও আভাস পাইতাম, নেতারাও কেউ কেউ কিছু কিছু আভাসে ইঙ্গিতে বলিতেন। আবার সাংবাদিকের বিশেষ অধিকার যে ভৌতিন সোর্স, তারাও কিছু কিছু সংবাদ অর্থে গুজব সরাহ করিত। 3. প্রবঞ্চিত মুসলিম বাংলা। ওইসব ঘটনা হইতে আমার তখনই সন্দেহ হইতেছিল যে বাঁটোয়ারার ব্যাপারে মুসলিম বাংলার ওপর সুবিচার হইতেছে না। যতই দিন যাইতেছিল ততই আমার সন্দেহ দৃঢ়তর হইতেছিল। পরে তা বিশ্বাসে পরিণত হইয়াছিল। ব্যাপারটা আমাকে খুব পীড়া দিত যে মুসলিম বাংলার ভোটে পাকিস্তান আসিল, ভাগ বাঁটোয়ারার সময় তাদেরই প্রতি বঞ্চনা কেন? কোনো যুক্তি নেই। কিন্তু অবিচার চলিল নির্বিবাদে। নেতাদের অর্থাৎ জনগণের ভাগ্য নিয়ন্ত্রদের চোখের সামনে তাদের সম্মতিক্রমে বাঁটোয়ারায় মুসলিম বাংলাকে তার প্রাপ্ত মর্যাদা ও ন্যায্য হক হইতে বঞ্চিত করা হইয়াছে। অপরের স্বার্থের যুপকাষ্ঠে মুসলিম বাংলার মানে পূর্ব বাংলার স্বার্থ বলি দেওয়া হইয়াছে। কলিকাতা চাই আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা, বেঙ্গল পার্টিশন কাউন্সিল ও কেন্দ্রীয় পার্টিশন কাউন্সিলের 2 নীতি, দায় ও সম্পত্তি হিসাব নিকাশে শুভঙ্করের ফাঁকি ইত্যাদি ব্যাপারে এই জন্যই আমি অত বিস্তারিত আলোচনা করিয়াছি। ওসব কথায় রেকর্ডের কথা বটে, তার অধিকাংশই খবরের কাগজে প্রকাশিত তথ্যও বটে, কিন্তু ইতিমধ্যেই অনেকে তা ভুলিয়া যাওয়া শুরু করিয়াছেন।
পাকিস্তান সংগ্রামে অংশগ্রহণকারী নেতা কর্মীদের অবর্তমানে আমাদের নয়াপুস্তের তরুণরা এসব কথা জানিবে না। প্রাচীন কাকপত্র ঘাঁটিয়া এসব কথা জানিবার কৌতূহলের কোনো অজুহাতও তাদের থাকিবে না। তাই এসব কথা একত্রে লিপিবদ্ধ করি আমাদের ভবিষ্যৎ তরুণদের চিন্তার খোরাক ও জ্ঞানের মালমাসলা হিসাবে রাখিয়া যাইবার উদ্দেশ্যেই এসবের উল্লেখ করিলাম। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ইতিহাসকারদের কাজে লাগিবে। এইসব বিবরণ হইতে স্পষ্ট বুঝা যাইবে যে পূর্ব পাকিস্তানের ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এই কাটা ছেঁড়া পোকায় খাওয়া অবস্থার জন্যে রেড ক্লিফের চেয়ে আমাদের নিজের প্রতিনিধি নেতাদের দায়িত্বও কম ছিল না। সুহরার্দি সাহেব প্রধানমন্ত্রী ও বেঙ্গল পার্টিশন কাউন্সিলের মেম্বার থাকাকালে এবং তার পরবর্তীকালের পার্থক্য হইতেই এটা বোঝা যাইবে। সুহরার্দি সাহেব গভর্নর ক্যাসি সাহেবের মত ও সিদ্ধান্ত বলিয়া আমাদের যা জানাইয়াছিলেন, পাঠকগণের দৃষ্টি সেদিকে আকর্ষণ করিতেছি। স্যার নাজিমের হাতে তার পরাজয় ঘটাইয়াছিলেন কারা? সুহরার্দিহীন পার্টিশন কাউন্সিল শুধু কলকাতা ছাড়িলেন না, কলকাতার দামে লাহোর কিনিয়া মুখের হাসি হাসিয়া বাড়ি ফিরিলেন। আর কোথায় বারাকপুর, বারাশত, ভাঙ্গর, বসিরহাট, কোথায় গেল দার্জিলিং? যেখানে যাইবার সেখানেই গিয়াছে, কারণ পূর্ব বাংলার স্বার্থ দেখার কেউ ছিল না। যারা তৎকালে আমাদের নেতা ছিলেন তারা পশ্চিমা নেতৃবৃন্দের, বিশেষত স্বয়ং কায়েদে আজামের মুখাপেক্ষী পদমর্যাদা লোভ ভিখারি মাত্র। পূর্ব বাংলার স্বার্থের কথা বলিয়া পাকিস্তানি নেতৃত্বের বিরাগভাজন হইতে কেহ প্রস্তুত ছিলেন না। হক সাহেব ও সুহরার্দি সাহেবকে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে নাস্তানাবুদ হইতে দেখিয়া এদের কেউ আর টু শব্দ করিকেও সাহস করেন নাই বলিয়াই মনে হয়। এই সুযোগে পাকিস্তানের গোড়ার দিকে পূর্ব বাংলার সীমা সরহদ্দ সম্বন্ধে বাউন্ডারি কমিশনের সামনে সওয়াল জবাব করিবার জন্যে হক সাহেব ও সুহরার্দি সাহেবের মতো দেশবিখ্যাত প্রতিভাবান দেশি উকিল ব্যারিস্টার বাদ দিয়া যুক্তপ্রদেশ হইতে অখ্যাতনামা মিস্টার ওয়াসিমকে আমাদের উকিল নিযুক্ত করা হইয়াছিল। এ ধরনের ব্যবস্থার ফল যে আমাদের স্বার্থের প্রতিকূল হইবে এটা একরূপ জানাই ছিল। পূর্ব পাকিস্তানের প্রতি এই ঔদাসীন্য শুধু জায়গা জমি টাকা পয়সার ব্যাপারেই সীমাবদ্ধ ছিল না, রাজনৈতিক মর্যাদাদালে কৃকণতাতেও তা প্রসারিত হইয়াছিল। তাই জাতির পিতা স্বাধীন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান সৃষ্টির দিন হইতে ৮ মাস পরে দেশের বৃহত্তর অংশ পূর্ব বাংলায় ভসি পানিবার সময় পাইয়াছিলেন। স্বয়ং জাতির পিতাই যখন এই ভাব পোষণ করিতেন, তখন আর নিচের স্তরের নেতা ও সরকারি কর্মচারীদের কথা বলিয়া লাভ কি? ৪. কেন্দ্রের ঔদাসীন্য। পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এই নিদারুণ ঔদাসীন্য ও উপেক্ষার মৌলিক কারণ ছিল এই যে পূর্ব বাংলাটা ছিল তাদের ফাঁওয়ের প্রাপ্তি। বাংলা তাদের বিবেচনা ও প্ল্যানের মধ্যে ছিল না। পাকিস্তান কথাটা সৃষ্টি হইয়াছিল বাংলাকে বাদ দিয়া। ওটা ছিল পশ্চিম পাকিস্তান অঞ্চলের মুসলিম প্রদেশসমূহের নামের হরফের সমষ্টি। এ কথা আর সবাই জানেন। সে নামের হরফে তখনও বাংলা ছিল না, আজকেও নাই। এটা শুধু চৌধুরী রহমত আলীর মতো ছাত্র তরুণের দেওয়া নামমাত্র নয়। পাকিস্তান আদর্শের সাপনিকর উপকার বলিয়া প্রশংসিত মনীষী, দার্শনিক ও কবি স্যার মোহাম্মদ ইকবালের সীমো। তিনি ১৯৩০ সালের এলাহাবাদ মুসলিম লীগ অধিবেশনে তার ইতিহাস বিখ্যাত সভাপতির ভাষণেই পাকিস্তানের ভৌগোলিক আকার, আকৃতি ও সীমারেখার বর্ণনা করিয়াছিলেন। ওই আকার আকৃতির মধ্যে বাংলার নামগন্ধও ছিল না। পাঞ্জাব, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশ নইয়াই তিনি ভারতীয় মুসলিম রাষ্ট্র তৈয়ার করিয়াছিলেন। ওই ভারতীয় মুসলিম রাষ্ট্রের দাবিকে তিনি ভারতীয় মুসলমানদের জাতীয় দাবি ও চূড়ান্ত আদর্শ বলিয়ে বর্ণনা করিয়াছিলেন। বাংলাকে, মুসলিম বাংলাকে তিনি শুধু ওই চূড়ান্ত কাঠামোর মধ্যে ধরেননি তা নয়, তার ওই মূল্যবান অভিভাষণে বাংলার বা মুসলিম বাংলার কোনো উল্লেখ নাই। অথচ স্যার ইকবাল কথা বলিতেছিলেন ভারতীয় মুসলমানদের পক্ষে। সভাপতির অভিভাষণ দিতেছিলেন তিনি নিখিল ভারত মুসলিম লীগ কনফারেন্সে, এবং ভারতীয় মুসলমানদের অধিকাংশ তখনও বাস করিতেছিল বাংলাতে। এই মনোভাবই স্যার ইকবালের বহু আগে ১৯০৬ সালে পূর্ব বাংলা ও আসাম স্থাপনের এবং ১৯১১ সালে পূর্ব বাংলা ও আসাম বাতিলের বেলায় নিখিল ভারত মুসলিম লীগ নেতৃত্বের অমার্জনীয় উদাসীন্য প্রকট হইয়াছিল। নিখিল ভারত মুসলিম লীগের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা নবাব স্যার সেলিমুল্লার প্রস্তাব ও অনুরোধ সত্ত্বেও মুসলিম লীগ নেতৃবৃন্দ ১৯০৬ সালের প্রতিষ্ঠা অধিবেশনে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ সমর্থন করেন নাই। ১৯১১ সালের ডিসেম্বরে হিন্দু সন্ত্রাসবাদীদের বোমার ভয়ে ব্রিটিশ সরকার তাদের সেটেল ফ্যাক্টকে আনসেটেলড বাতিল করেন। এরপর মুসলিম লীগের ১৯১২ সালের কলকাতা অধিবেশনে নবাব সালিমুল্লাহ হাজার চেষ্টা করিও মুসলিম লীগ প্রতিষ্ঠানকে দিয়া মুসলিম বাংলার প্রতি এই বেইমানির প্রতিবাদ করাইতে পারেন নাই। বর্তমান আকারের পূর্ব পাকিস্তানের ৫২,০০০ বর্গমাইলের আয়তনের তুলনায় পূর্ব বাংলা আসামের আয়তন ছিল ১,০৬,০০০ মাইল। ৩,১০,০০,০০০ অধিবাসীর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল ১,৮০,০০,০০০ ও হিন্দু, আসামি ও পার্বত্য জাতিসমূহ মিলিয়ে ছিল ১,২০,০০,০০০। মুসলমানের সামাজিক সাম্য ও ভ্রাতৃত্বের দরুন ওইসব অমুসলমানের বিপুল সংখ্যাধিক্য লোক হিন্দুর চেয়ে মুসলমানের ঘনিষ্ঠ। একদিকে মুসলিম বাংলা আসামের খনিজ ও বনজ সম্পদের অংশীদার হইত, অপরদিকে আসামি ও পার্বত্য জাতিরা বর্তমানের ল্যাংড়া ও বন্দরহীন দুরাবস্থার বদলে চারগাঙের মতো বিশাল বন্দরের অংশীদার হইত। মুসলিম বাংলার মতো এত সুখ যেন নিখিল ভারত মুসলিম লীগ নেতৃত্বের কাম্য ছিল না।
তারপর 1916 সালে লখনৌ প্যাক্টের ব্যাপারে এই মনোভাবই ফুটিয়াছিল। এসব ড ইকবাল এলাহাবাদীর ঘোষণার আগের ঘটনা। তারপর ইকবাল সাহেবের পরে 1947 সালে পাঞ্জাব ও বাংলার দায়ে জায়দাদ বন্টনের আগা গোড়া ওই একই মনোব কাজ করিয়াছিল। এই জন্যই পূর্ব বাংলা ফাওয়ের ধান টিয়ায় খাইলে গৃহস্থের আপত্তি হয় না। পাকিস্তান হাসিল হবার আগে এদের দরকার ছিল ভোটের, পাকিস্তান হাসিল হবার পর এদের দরকার পাটের। একটা শেষ হইয়াছে, আরেকটা শেষ হইতে দেরি নাই। কাজের বেলা কাজী, কাজ ফুরালে পাজি। পূর্ব পাকিস্তানের বড়াতে তাই আছে। পাকিস্তান হবার পর 3.5 বছর আমাকে কলকাতায় থাকিতে হইয়াছিল অবস্থা গতিকে। কিন্তু ওই সময়কার অভিজ্ঞতাটা আমার অনেক কাজে লেগেছে। সেসব অভিজ্ঞতার অত খুঁটিনাটি বিবরণ দিয়ে আমি একটা কথা বোঝাবার জন্য, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ও তথাকার ইন্টেলিজেন্সিয়ার উল্লেখযোগ্য অংশ গোড়ার দিকে স্পিরিট অব পার্টিশন রক্ষা করিয়া চলিয়াছেন অনেকদিন পর্যন্ত। একজন পাকিস্তানি মুসলিম লীগ কর্মীর মুখ হইতেই এই সত্য কথাটা বাহির হওয়া উচিত বলিয়াই আমি তা বলিতেছি, না বলিলে সত্য গোপনের পাপ হইত। 5. স্পিরিট অব পার্টিশন। তবে এখানে বলিতে হয়, স্পিরিট অব পার্টিশন বলিতে আমি কি বুঝাইতেছি, কথাটা খোলাসা করিয়া বলা দরকার। শুধু মুসলিম জনসাধারণ, মুসলিম লীগ কর্মী ও অনেক মুসলিম লীগ নেতার জন্যেই নয়, বড় বড় প্রবীণ হিন্দু কংগ্রেস নেতার জন্য। কারণ অত বড় বড় বুদ্ধিমান লোক হইয়াও পার্টিশনের স্পিরিটটা তারাও ধরিতে পারেন নাই। এরা পারেন নাই বলিয়াই মহাত্মাজিকে বারে বারে অনশন ও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করিতে হইয়াছিল। এই কারণেই সর্দার প্যাটেলের মতো দায়িত্বশীল নেতা বলিতে পারিয়াছিলেন, মুসলমানেরা পাকিস্তান চাইয়াছিল, তা তারা পাইয়াছে, এখন তারা সব সেখানে চলিয়া যাক। আলিপুরের হিন্দু উকিল বন্ধুরাও আমাকে এই কথাই বলিয়াছিলেন, কিন্তু দুইটি কথার মধ্যে পার্থক্য ছিল মৌলিক। আলিপুরের বন্ধুরা বলিয়াছিলেন রসিকতা করিয়া, সর্দারজি বলিয়াছিলেন সিরিয়াসলি। আলিপুরের বন্ধুরা বলিয়াছিলেন প্রাইভেটলি, সর্দারজি বলিয়াছিলেন পাবলিকলি। আলিপুরের বন্ধুদের কথায় কোনো রাজনৈতিক তাৎপর্যও ছিল না, ফলাফলও ছিল না। সর্দারজির কথায় রাজনৈতিক তাৎপর্যও ছিল গুরুতর, ফলাফলও ছিল ঘোরতর। শুধু সর্দারজি নন, পণ্ডিত নেহরুর মতো অসাম্প্রদায়িক নেতা পর্যন্ত পার্টিশনের প্রতিক্রিয়ার ধাক্কায় মানসিক ব্যালেন্স হারাইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, মাথার বিষ নামাইতে আমরা মাথা কাটিয়া ফেলিয়াছি। এটা তার ভুল, রাগের কথা। আসলে তিনি মাথা কাটেননি, মস্তকটিকে 2 হেমিস্ফিয়ারে ভাগ করিয়া রাখিয়াছিলেন স্বয়ং সৃষ্টিকর্তাই। এতেই দেখা যাইবে যে উপরের স্তরের নেতাদের মধ্যেও একমাত্র মহাত্মা গান্ধী ও কায়েদে আজম জিন্না ছাড়া আর কেউ গোড়ার দিকে স্পিরিট অব পার্টিশন হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। ওই 2 মহান নেতা ছাড়া আরেকজনই স্পিরিটটা বুঝিয়াছিলেন, তিনি ছিলেন শহীদ সুহরাওয়ার্দী। এখন বিচার করা যাক স্পিরিট অব পার্টিশন কি। একদিকে জানা বলেন, আদমেওয়াজ ছাড়া দেশ বিভাগ মানিয়া লইয়া মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বই বর্জন করিয়াছিল, তারাও স্পিরিট অব পার্টিশন বুঝেন নাই। অপরদিকে জানা বলেন, শরীয়ত শাসিত ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তান হাসিল হইয়াছে, তারাও স্পিরিট অব পার্টিশন বুঝেন নাই। এই না বুঝার দরুন কত রকমে কি অনিষ্ট হইয়াছে সেসব কথা যথাস্থানে বলা যাইবে। মোট কথা, ইসলাম রক্ষার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার দরকার ছিল না, ভারতীয় মুসলমানদের রক্ষার জন্যই এর দরকার ছিল। এখানে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির স্বার্থ বুঝিতে হইবে। ইসলাম ধর্মকে দুনিয়ায় টিকায়া রাখিতে রাষ্ট্রশক্তির দরকার, একথা জানা বলেন, তারা ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে হট করিয়া দেখেন। ইসলাম ধর্ম হিসাবে নিজের জোরেই বিশ্বজগতে প্রচারিত হইয়াছে ও আজও হইতেছে, নিজের জোরেই চিরকাল বাঁচিয়াও থাকিবে। অতএব ইসলাম ধর্ম নয়, ভারতীয় মুসলমানদের রক্ষার জন্যই পাকিস্তানের সৃষ্টি। এ কাজ করিতে গিয়া আসলে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বও বিসর্জন দেয় নাই। পাকিস্তানও শরীয়তি শাসনের ইসলামী রাষ্ট্ররূপে সৃষ্ট হয় নাই। 2 জাতির ভিত্তিতে এই উপমহাদেশ 2টি গণতান্ত্রিক রাষ্ট্রে বিভক্ত হইয়াছে, তার একটি হিন্দু প্রধান, অপরটি মুসলিম প্রধান। এই যা পার্থক্য। স্পিরিট অব পার্টিশন এই 2 রাষ্ট্র সৃষ্টির বুনিয়াদী মূল কথা। সেটা বুঝিতে হইলে আগে বুঝিতে হইবে, এই 2 রাষ্ট্র সৃষ্টি হিন্দু মুসলিমে আপোষের ব্যর্থতার পরিণাম নয়, তাদের আপোষের ফল। হিন্দু মুসলিম একতাবদ্ধ হইতে পারে নাই বলিয়া দেশভাগ হইয়াছে, এটা সত্য নয়। সত্য কথা এই যে 2 জাতি ঐক্যবদ্ধ হইয়াই আপোষে 2 রাষ্ট্র সৃষ্ট করিয়াছে। এও বুঝিতে হইবে যে হিন্দু মুসলিম যুদ্ধ করিয়া দেশভাগ করে নাই, বিজেতা কোনো বিদেশি শক্তিও দেশ 2 টুকরা করে নাই। জার্মানি, পোল্যান্ড, তুরস্ক, কোরিয়া, ভিয়েতনাম ইত্যাদি বহু দেশকে আমরা 2 টুকরা হইতে দেখিয়াছি, কিন্তু ওসবই করিয়াছে বিজয়ী বিদেশীরা।
আমাদের দেশ ভাগ করিয়াছেন স্বয়ং আমাদের নেতারা আলোচনার টেবিলে বসিয়া একই রেডিওতে তা ঘোষণা করিয়া। মহাত্মা গান্ধী ও কায়েদে আজম জিন্না উভয়ই হিন্দু মুসলিম ঐক্যকেই ভারতের রাষ্ট্রীয় আজাদির অপরিহার্য শর্তরূপে সাইন কুয়া নন হিসাবে পেশ করিয়াছিলেন। শেষ পর্যন্ত ঐক্যের বলেই তারা সে আজাদি হাসিল করিয়াছেন। পার্থক্য শুধু এই যে গোড়াতে উভয়ই এক খাম্বার রাষ্ট্রীয় সৌধের স্বপ্ন দেখিয়াছিলেন। নানা কারণে সেটা না হইয়া শেষ পর্যন্ত তারা দুই ভাষার সৌধ করিয়া গেছেন। এমনভাবে সমাধান করা ছাড়া উপায়ান্তর ছিল না, কারণ সমস্যা যত বড় হয় সমাধানও তত বড় হইতেই হয়। ভারতের হিন্দু মুসলিম সমস্যার সমাধানের ১০১টা উপায় ছিল। সেসব পন্থায় সমাধানের চেষ্টাও বছরের পর বছর ধরিয়া চলিয়াছিল। অবশেষে দুই রাষ্ট্র পন্থাটাই নেতাদের কাছে উভয় জাতির কাছে গ্রহণযোগ্য বিবেচিত হইয়াছিল। তাই তারা টেবিলে বসিয়া এই সমাধান গ্রহণ করিয়াছিলেন। সমাধানটা যেমন বাস্তবানক ঝিমনি তেমনি ইহা সমর্থিতও হইয়াছিল। এটা যেন রাষ্ট্রনেতাদের জন্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রসারণ। প্রাদেশিক স্বায়ত্তশাসনে বাংলার মুসলমানরা ও বিহারের হিন্দুরা গভর্নমেন্ট চালাইয়াছে। তাই বলিয়া বাংলার হিন্দুরা ও বিহারের মুসলমানরা যার যার অধিকার হারায় নাই। এই নজিরে স্বায়ত্তশাসন প্রসারিত করিয়া ভারতে একটা হিন্দুস্থান একটা পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র কায়েম করিলে চলিবে নিশ্চয়। কংগ্রেসের মতো মুসলিম লীগও দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন চাহিয়াছে, কিন্তু গণতান্ত্রিক স্বাধীন ভারতে স্বভাবতই এবং ন্যায়ত যে হিন্দু মেজরিটি শাসন হইবে, এতে মুসলমানেরা নিজেদের নিরাপদ মনে করিতে পারে নাই। তাই বলিয়া দেশপ্রেমিক স্বাধীনতাকামী মুসলমানরা হিন্দু মেজরিটি শাসন এড়াইবার উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা ঠেকাইয়া রাখিতে ইংরেজকে সাহায্য করিতেও রাজি হন নাই। এটাই জিন্না নেতৃত্বের বৈশিষ্ট্য। তিনি প্রথম হিন্দু ভাইকে বলিলেন, চলো পৃথকভাবে তুমিও শাসন করো, আমিও শাসন করি। ইংরেজকে তিনি বলিলেন, ডিভাইড অ্যান্ড কুইট। হিন্দু নেতৃত্ব তা মানিয়া নিল। ইংরেজ সরকার তা মানিতে বাধ্য হইলেন। এরই ফলে বিনা ব্রাদম এওয়াজে দেশভাগ ও দুই রাষ্ট্র হইয়াছে। এটাই স্পিরিট অব পার্টিশন। আপোষে দুই রাষ্ট্র সৃষ্টিতে আসলে হিন্দু ও মুসলিম উভয় নেতৃত্বেরই জয় সূচিত হইয়াছে। কিন্তু জনতার হইচুলের কানতালা লাগা আবহাওয়াতে দুই পক্ষই পরে এটাকে যার তার পরাজয় মনে করিলেন। হিন্দু নেতৃত্বতা করিলেন ভারতমাতা দ্বিখণ্ডিত হওয়া মানিয়া নিতে হইল বলিয়া, মুসলিম নেতৃত্বতা করিলেন পোকাই খাওয়া কাটা ছাড়া পাকিস্তান নিতে হইল বলিয়া। দুই পক্ষের চোখেই সেই যে ছানি পড়িল, সেটা ভালো হওয়ার বদলে দিন দিন বাড়িয়াই চলিল। মহান দুই জাতির পিতৃদয়ের অকাল মৃত্যুতে সেই স্পিরিটের কথা নেতারা ভুলিয়া গেলেন। ফলে এই স্পিরিট কোথায় কিভাবে লঙ্ঘিত হইয়াছে এবং তার কি কি কুফল হইয়াছে, সেসব কথা যথাস্থানে বলা যাইবে। ৭. পশ্চিমবাংলা সরকারের সুবুদ্ধি। এখানে স্পিরিট অফ পার্টিশনের এত বিস্তারিত উল্লেখ প্রয়োজন হইয়াছিল এই জন্যে যে আলোচ্য মধ্যতে আমার জ্ঞানের মধ্যে শুধু পশ্চিমবাংলা সরকারই কাজে কর্মে এই স্পিরিট বজায় রাখিয়া চলিয়াছিলেন। এই স্পিরিটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ দিক বাস্তুত্যাগ রোধ করা। অন্যান্য জায়গার মতো দুই বাংলাতেও বাস্তুত্যাগের হিড়িক চলিয়াছিল। ৬-৭ বছর ধরিয়া যে প্রচারণা চলিয়াছিল, যেরূপ বিষাক্ত আবহাওয়া তাতে সৃষ্ট হইয়াছিল, সাম্প্রদায়িক দাঙ্গায় সে মনোভাবের যে বাস্তব রূপ দেখা দিয়াছিল, তারপরের শেষের ৬ মাসেই এই মহান স্পিরিট নেতৃবৃন্দ গ্রহণ করেন। কিন্তু গণমন এই স্পিরিট গ্রহণ করিতে পারে নাই স্বাভাবিক কারণেই। গণমনে এই উপলব্ধি ঘটাইবার জন্য প্রচুর ও ব্যাপক প্রচার প্রোপাগান্ডার দরকার ছিল। পশ্চিমবাংলা সরকার ও জনাব শহীদ সোহরাওয়ার্দী এই মহান কাজটি শুরু করিয়াছিলেন। ডা প্রফুল্ল ঘোষ ও ডা বিধান রায়ের প্রধানমন্ত্রিত্বের আমলে তাঁদের সহকর্মী মন্ত্রীদের সমবেত চেষ্টায় এই নীতি চলিয়াছিল। আমাকে এবং অন্যান্য মুসলিম লীগ নেতৃবৃন্দকে তারা সরকারি সাহায্যে সরকারি জিপগাড়িতে পুলিশের সহযোগিতায় মুসলিম এলাকাসমূহে সফর করাইয়াছেন। কোনো কোনো স্থানে হিন্দু মন্ত্রী ও নেতারা আমাদের সাথে গিয়াছেন। সর্বত্র একই কথা বলা হইয়াছে, এদেশ আপনাদের, বাস্তুত্যাগ করিবেন না, আপনাদের নিরাপত্তার সর্বপ্রকার ব্যবস্থা করা হইয়াছে। শহীদ সাহেবও ঠিক এই কাজটি করিতেছিলেন। তিনি শুধু অল ইন্ডিয়া মুসলিম কনভেনশন ডাকিয়া এই বাণেই প্রচার করেন নাই, তিনি শুধু মাইনরিটি চার্টার রচনা করিয়া উভয় সরকারের তাতে দস্তখত লইবার চেষ্টাই করেন নাই। তিনি শান্তিসেনা গঠন করিয়া উভয় বাংলায় ব্যাপক সফরের আয়োজনও করিয়াছিলেন। তিনি প্রথমে পূর্ব বাংলায় সফরে আসেন। এর অপরিহার্য আশু কারণ ছিল, পূর্ব বাংলার হিন্দুদের মধ্যেই বাস্তুত্যাগের হিড়িক পড়িয়াছিল বেশি। এটা ঠেকাইতে না পারিলে এই সব বাস্তুত্যাগী চাপে পশ্চিমবাংলার মুসলমানদের জীবন অতিষ্ঠ হইয়া পড়িবার সম্ভাবনা ছিল। এই হিড়িক কমাইবার জন্যই পূর্ব বাংলার হিন্দুদের ত্রাসের ভাব দূর করার ও নিরাপত্তাবোধ সৃষ্টি করার দরকার ছিল।
অবস্থাগতিকে পূর্ববাংলার হিন্দুরা কেবল হিন্দু নেতৃবৃন্দের মুখের কথাতেই তেমন সান্ত্বনা পাইতে পারিত। সেজন্যে শহীদ সাহেব তার শাস্তি সেনায় দেবতোষ দাশগুপ্ত, দেবনাথ সেন, সুব্রত রায় প্রভৃতির মতো জনপ্রিয় হিন্দু নেতাদের লইয়াই শান্তিবাহিনী গঠন করিয়াছিলেন। একটু ধীরভাবে তলিয়ে বিচার করিলেই দেখা যাইবে এটা পশ্চিমবাংলা বা ভারতের চেয়ে পূর্ববাংলা বা পাকিস্তানের জন্যেই বেশি আবশ্যক ও উপকারী ছিল। মোহাজের সমস্যাটা শুধু আশ্রয়দাতা রাষ্ট্রের জন্য একটা অর্থনৈতিক বোঝা ও পুনর্বাসনের রাজনীতির পশবিরূপ দায়িত্বই নয়। মোহাজের বাড়ায়, এক দেশ হইতে বাস্তুত্যাগী আসিয়া অপর দেশে বাস্তুত্যাগী বানায়। বাস্তুত্যাগীদের সত্যই অনেক অভিযোগ থাকে বটে, কিন্তু নিজেদের বাস্তুত্যাগ জাস্টিফাই করিবার উদ্দেশ্যে তারা অনেক মিথ্যা গুজব ও গালগল্প তৈয়ার করে। ফলে মোহাজের অধ্যুষিত অঞ্চলেই সাম্প্রদায়িক তিক্ততা চরমে ওঠে। সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়, অধিকাংশ ক্ষেত্রেই এসব দাঙ্গা উস্কানিমূলক একতরফা হয়। মোহাজেরেরাই উভয় বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার বেশিরভাগ ঘটাইয়াছিল, এটা আজ সাধারণ অভিজ্ঞতা। মোহাজের পুনর্বাসন সমস্যা পশ্চিমবাংলা বা ভারতের চেয়ে পূর্ব বাংলা বা পাকিস্তানের জন্য অধিকতর বিপজ্জনক গুরুত্ব সমস্যা, এটা সাধারণ কাণ্ডজ্ঞানের কথা। পাকিস্তান নয়া রাষ্ট্র, অর্থনীতি ও শাসনযন্ত্র সকল ব্যাপারে তাকে একেবারে শুরু করিতে হইতেছিল। তার উপর পূর্ববাংলা ঘন বসতিপূর্ণ ক্ষুদ্র ভৌগোলিক ইউনিট। পূর্ববাংলার 1 কোটি হিন্দু সব তারাইয়াও পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা ও বিহারের 2.5 কোটি মুসলমানের স্থান হইবে না। আর এদের পুনর্বাসনের তো কথাই ওঠে না। 7 কোটি তৎকালের লোকের দেশ পাকিস্তান ভারতে ফেলে আসা 4 কোটি মুসলমানকে জায়গা দিতে পারিবে না। অথচ পাকিস্তানের 1.5 কোটি হিন্দু স্থান করা বিশাল ভারতের জন্য মোটেই কঠিন ছিল না। বাস্তুত্যাগের আনুষঙ্গিক অমানসিক দুরবস্থা ছাড়াই এটা তার বাস্তব ভয়াবহ দিক। এই জন্যে পাকিস্তানের পক্ষে বাস্তুত্যাগ এড়ানো ছিল বেশি প্রয়োজন। এই কাজটিতেই তিনি আগে হাত দিয়েছিলেন। তিনি পশ্চিমবাংলার গভর্নর ডাক্তার কাটজু ও প্রধানমন্ত্রী ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষকে এই কারণে পূর্ববাংলার সফরে অনুপ্রাণিত করিয়াছিলেন। পূর্ববাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দকে দিয়ে পশ্চিমবাংলায় সফরের আয়োজনও তিনি করিতেছিলেন।